দেখুন, আমাদের দাবি প্রথম থেকে কিন্তু পাঁচখানা ছিল, কোনো দাবি বেশি কোনো দাবি কম নয়। তখন তার পারিপার্শ্বিক বিচার করলে বোঝা যায় যেখানে তখন অনেক লোক ছিল। এখন এই অনেক লোককে কাউকে অনেককেই ধরা হয়নি, শুধুমাত্র একটি ছেলেকে ধরে এনে ফ্রেম করা হয়েছে। আমি চেষ্টা করলাম কিছু জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতে, কিন্তু তারা রাজি হলো না। কিন্তু তারা রাজি হলো না। তো তাদের কিছু সিস্টেম রুলস রেগুলেশন আছে, তো ওই জন্যই হয়তো তারা কথা বলতে রাজি নয় এখন। তো আবারও যাব, চেষ্টা করব কিছু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শুভায়ন যশ, আমি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ, আমি ইন্টার্ন। আচ্ছা, বলছি আমাদের নিউজ চ্যানেলে তো দেখানো হচ্ছে যে সরকার ম্যাক্সিমাম দাবি নাকি মেনে নিয়েছে জুনিয়র ডক্টরদের। তো এখন আজকে প্রায় 9 দিন হয়ে গেল, এখানে এখনও বিক্ষোভ জারি আছে। তো এই আন্দোলন কবে কি উঠছে, কিছু আইডিয়া আছে এই নিয়ে? দেখুন, আমাদের দাবি প্রথম থেকে কিন্তু পাঁচখানা ছিল, কোনো দাবি বেশি কোনো দাবি কম নয়। তো পাঁচটা দাবির মধ্যে 4টে মেনে সেরকম নয়। আমাদের ডিএমইর পদত্যাগ একটা দাবি, ডিএইচএসের একটা দাবি, এরকম ছিল না। আমাদের 2 নম্বর দাবির মধ্যে ডিএমই, ডিএইচএস, স্বাস্থ্য সচিব সবাই ছিল। আর একটা দাবির মধ্যে যারা প্রমাণ লোপাট করেছে ডিরেক্টলি, কলকাতা সিপি বিনীত গোয়েল বা ডিসি নর, ডিসি সেন্ট্রাল, ওনাদের নামে অনেক অভিযোগ। ডিসি সেন্ট্রালকে এখনও কিছু করা হয়নি, স্বাস্থ্য সচিবকেও এখনও কিছু করা হয়নি। তো আমাদের দুখানা দাবি আংশিকভাবে মানা হয়েছে। এবার তার স্থানান্তর হয়েছে না কি হয়েছে ওটা আমাদের হাতে এখন নেই। তাকে যে প্রমোশন দিল না ডিমোশন দিল সেটা তো আমরা বলতে পারবো না, সেটা সরকার বুঝবে। তাদের যদি সদিচ্ছা হয় তারা আরও ভালো কোনো আমাদের জন্য, জনসাধারণের জন্য, তাতে আমার মনে করি যে ওই মানুষগুলোকে অনেক নিচু পদে দেওয়া উচিত। ওনাদের তো সাসপেনশন লিগাল আওতার সাথে করা যাবে না, এমনি এমনি করা যাবে না। তো ডিমোশনটা আমার মনে হয় আরেকটু করা উচিত ছিল। তো সেটা আমাদের দাবির মধ্যে নেই। প্রথমত আমাদের ফার্স্ট দাবি জাস্টিস, আরও যে 4টে দাবি তার মধ্যে 2টো দাবি আংশিক কিছু মানা হয়েছে। আর একটা যে দাবি যেটা অ্যাকচুয়ালি মানুষ এখন অনেকে বুঝছেন, অনেকে বুঝতে পারছে না। আজকে ডিএমই, ডিএইচএস কিন্তু একা কেউ নয়। এই যে আমরা লাল জামা বা বেগুনি জামার নাম শুনছি, ওনারা পুরো ট্রেড কালচার চালাচ্ছেন। ওনাদের পরিকল্পনা মাফিক খুনের বলি হচ্ছেন আমাদের দিদি। তো আজকে আমি ডিএমই, ডিএইচএসকে একটা অন্য পদে বসিয়ে দিলাম, কিন্তু ওদের কোনো একটা সুরাহা হলো না, হসপিটালে কোনো সিকিউরিটি বসলো না, সিসিটিভি হলো না, তখন আমরা কী করে কাজে ফিরবো? আমাদের ডিএমই, ডিএইচএসটা এখানে পুরো গৌণ ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমাদের অধিকাংশ দাবি কিছুই মানা হয়নি। বাট হ্যাঁ, ওটা নিয়ে সরকার সদিচ্ছা দেখিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা জানি না সরকারের কোনো ব্যর্থতা বলবো নাকি অনিচ্ছা বলবো নাকি তারা হয়তো রেডি ছিলেন না বলবো। কালকে আমাদের যে মিটিং হয়েছে নবান্নে, সেখানে কিন্তু সরকার থেকে আমাদের যে মিনিটস ওখানে কিন্তু সাইন করেননি। আশা করছি সেইটার দিকেও সরকার তাড়াতাড়ি এগোবে। তো সেরকম এগোলে আমরা দেখি, তারপর কিছু একটা ডেডলাইন তাদের দেওয়া হবে যে এতদিনের মধ্যে বেসিক কিছু সিকিউরিটি নিয়ে যাতে আমরা কাজে ফিরতে পারি। রোগীদেরও সুবিধা হবে, রোগীদের রেফারেল খোলা, বা আজকে অনেক রোগী কতজন মারা যায়। আমি হসপিটালে কাজ করতে গিয়ে দেখেছি, দালাল চক্রের জন্য বেড নেই, আইসিইউ বেড নেই, বেড কিন্তু ফাঁকা আছে, দালালরা ধরে রেখেছে। কার দালাল? না WBMC, সেই যে আঁতুর ঘর আমরা ভাঙতে এসেছি তার দালাল। তো ওদের যতক্ষণ আমরা একটু সংশোধন করতে পারছি, আমার তো মনে হয় আমরা এই ঠিকঠাক জায়গায় ফিরতে পারছি না। মহামান্য সুপ্রিম কোর্ট আগের দিন বলেছে, ওখানে আমাদের যে উকিল ছিলেন ইন্দিরা জয় সিং ম্যাডাম, উনিও বলেছেন যে যিনি হয়তো রেপিস্ট, তিনি হয়তো এখন আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এইভাবে কী করে কাজে ফিরতে পারি? কিন্তু আমরা কাজে ফিরতে চাই, তাই যথাযথভাবে আমরা সিনিয়রকে হেল্প করারও চেষ্টা করি। অভয়া ক্লিনিকও চালাচ্ছি। তো আশা করছি সরকারও তাড়াতাড়ি আমাদের সুরাহা দেবে যাতে আমরা কাজে ফিরতে পারি। এবং হ্যাঁ, আরেকটা কথা, বন্যা বিধ্বস্ত যে এলাকা, আমরা খুব শীঘ্রই সেখানে ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছি। আমাদের যেটুকু খাবার বাকি আছে, আমাদের কোনো বিলাসিতার প্রয়োজন নেই, এবং সেখানেও আমরা অভয়া ক্লিনিকে চেষ্টা করছি কাল থেকে বা পরশু থেকে চেষ্টা করছি। আচ্ছা, তিলোত্তমার যারা অরিজিনাল দোষী খুনের পেছনে, তাদের কি মনে হয় যে তাদের কাউকে এখনও ধরা গেছে বলে? দেখুন, এটা পুরোটাই সিবিআইয়ের হাতে। তো আমাদের যেটা মনে হয় যে এখনও অনেক কিছু খেলা বাকি আছে। আশা করছি খুব তাড়াতাড়ি তারা সামনে আসবে এবং তাদের কঠিনতম শাস্তির দাবি রাখি। যদি আমরা আবার কাউকে প্রমাণ লোপাট করতে দেখতে পাই, তারাও তো যে ধর্ষণ করে, যে ধর্ষণ সহে, কবিগুরু বলে গেছেন অন্যায় যে করে অন্যায় যে সহে, দুজনই সমান দোষী, কাউকে ক্ষমা করা যাবে না। আজকে যে প্রমাণ লোপাট করেছে সে ধর্ষণ সহেছে, ধর্ষণ যদি সে নাও করে সে ধর্ষণ সহেছে। তো আমার মনে হয় তাদেরও ক্ষমা করার কোনো জায়গা নেই, তাদেরও সিবিআই আওতায় আশা করি আনছে, অনেককে আনবেও। আজকে এই যে সন্দীপ ঘোষ, তাকে কিন্তু সরকার থেকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি, পানিশমেন্ট কিন্তু সিবিআইয়ের লিগাল আওতায় এসেছে। এটা কিন্তু সরকারের অনিচ্ছার একটা প্রমাণ দেয়।
আশা করছি এইরকম যারা আছে সবাই আস্তে আস্তে সামনে আসবে এবং এদের মধ্যে আসল দোষী থাকতেও পারে, কিন্তু আমরা আশা করছি এই দোষী কিন্তু একজন নয়, কমপক্ষে 4-5 জন ছাড়া, এবং পরিকল্পনায় হয়তো আরও অনেকে থাকবে। তো সবাই যাতে সামনে আসে, তাদের বাদ দিয়ে একটা রোগী মানুষ ডাক্তার থেকে সুস্থ সমাজ তৈরি হয় এবং কোথাও যেন কোনো নারী কোনো পুরুষ এরকম চক্রান্তের না শিকার হয়, এটাই আমরা আশা রাখছি এবং আশা করি সব দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং আমাদের দিদির ন্যায় বিচার পাবে, দিদির মা বাবার মুখে একটু হলেও হাসি ফুটুক। থ্যাংক ইউ। নমস্কার স্যার, আপনার নাম পরিচয়টা একটু বলে দেবেন। হ্যাঁ, আমি ডাক্তার তাপস ভট্টাচার্য, আরজিগড় মেডিকেল কলেজে একজন প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন অধ্যাপক। আচ্ছা, বলছিলাম ম্যাক্সিমাম নিউজ চ্যানেলে যেটা দেখানো হচ্ছে নাকি আমাদের রাজ্য সরকার জুনিয়র ডক্টরদের যে দাবিগুলো ছিল সেগুলো নাকি মেনে নিয়েছে, তারপরেও আজকে 9 দিন এখানে যে আন্দোলন চলছে, তো সেই ব্যাপারে আমি আপনাকে কিছু বলবো যে আদৌ কি আমাদের রাজ্য সরকার জুনিয়র ডক্টরদের দাবিগুলো মেনে নিয়েছে? আদৌ না, আচ্ছা, আদৌ মেনে নেয়নি। ধরুন, আক্ষরিক অর্থে কথা বললে চলবে না। যখন চেয়েছিল তাদেরকে এই ধরনের অফিসারদের, অর্থাৎ সিপিকে সরিয়ে দেওয়া, তারপরে কি ডিএমইকে সরিয়ে দেওয়া, ডিএইচএসকে সরিয়ে, এটা কোনো দাবার বোর্ড নয় যেখান থেকে সরিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিলাম, তা নয়। তখন তার মধ্যে একটা অন্তর্নিহিত বাক্য ছিল যে তাদেরকে শাস্তি দিতে হবে বা সাজা দিতে হবে। কাউকে কি কোনো সাজা দেওয়া হয়েছে? কাউকে কোনো সাজা দেওয়া হয়নি, বরং সে তার পাশের টেবিলে গেছে, কারো কারো ক্ষেত্রে পদোন্নতি হয়েছে, তা তো বলেনি। অতএব ডাক্তারদের দাবি মেনেছে এটা বলাটা ভুল হবে। আচ্ছা, আমরা এখনও শুনতে পাচ্ছি যে তিলোত্তমার হত্যার পেছনে যারা আসল দায়ী, মানে যারা আসল দোষী, তারা এখনও নাকি আরজিকরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তো তিলোত্তমার হত্যার পেছনে অরিজিনাল যারা দোষী তারা কি ধরা পড়েছে বলে মনে হয় আপনার? না, মনে হয় না। আচ্ছা, তিলোত্তমাকে দেখুন, তিলোত্তমার অ্যাকচুয়াল হত্যাকারী কারা তার যদি জানতেই পারতাম তাহলে তো আমি এক্ষুনি পুলিশে গিয়ে বলে আসতাম। হ্যাঁ, অবশ্যই। ঘটনাটা রয়েছে যে তার ঘটনা প্রবাহ যখন যা হয়, হ্যাঁ, তখন তার পারিপার্শ্বিক বিচার করলে বোঝা যায় যেখানে তখন অনেক লোক ছিল। এখন এই অনেক লোককে অনেককেই ধরা হয়নি, শুধুমাত্র একটি ছেলেকে ধরে এনে ফ্রেম করা হয়েছে। অতএব বাকিদেরকে তো জিজ্ঞাসাবাদও হয়নি, সেইভাবে কিছু করা হয়নি। অতএব আমি কি করে বলবো যে সঠিকভাবে অপরাধীদের ধরা হয়েছে? আচ্ছা, সিবিআই যে এই কেসটা সিবিআই এখন দেখছে, তো সিবিআইয়ের উদ্দেশ্যে কিছু কি বলার আছে? সিবিআইয়ের উদ্দেশ্যে বলার আছে, দেখুন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অর্থাৎ যত দিন যাবে তত ব্যাপারটা আস্তে আস্তে খেলে হয়ে যাবে। আমরা চাই একটা খুব স্পিডি একটা রিকভারি হোক, অর্থাৎ সময় নেওয়া চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে এটা করতে হবে। তা না করে মানুষের স্মৃতি বিট্রে করে চলে যাবে, অতএব তা হবে না, তা আমরা করতে দিতে রাজি নই। আমরা চাই খুব দ্রুত সিবিআই তদন্ত করে বিচারটা শুরু করবে। আর আমাদের রাজ্য সরকার থেকে যে বলা হচ্ছে এখানে জুনিয়র ডক্টররা আন্দোলন করছে, তার জন্য নাকি অনেক মানুষ মারা যাচ্ছে, তো এটা কি, এর পেছনে কি কোনো লজিক আছে? এটা দেখুন, সমস্ত খবরের কাগজ থেকে শুরু করে বহু জায়গাতে, সব জায়গাতে উইথ ডকুমেন্টস, স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করা হয়ে গেছে যে তার ফলে আদৌ সেটা হয়নি, সেটা সরকার দেখাবার চেষ্টা করছে। আচ্ছা, এটা আমি নতুন করে আর তর্ক তথ্য যাবো না। যারা নাকি পড়াশোনা করেন, যারা নাকি খবর দেখেন, তারা দেখছেন যে একটা পরিসংখ্যান দিয়ে ধরুন এত তারিখ থেকে এত তারিখ এইবারে কতজন মারা গেছে। আপনি যদি গত বছর দেখেন তাহলে কতজন মারা গেছে। যদি একটা অ্যালার্মিংলি এত পার্সেন্টের বেশি বেড়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু দেখা গেছে সংখ্যাগতভাবে সেটা আদৌ বাড়েনি। অতএব এই কথাটা অতি বাজে স্ট্যান্ডার্ড। আজও যে মানে প্রায় আজকে 9 দিন 10 দিন হতে যায় জুনিয়র ডক্টরদের যে আন্দোলন চলছে, এটা আর কতদিন চলতে পারে? দেখুন, এটা নির্ভর, আমি নিজে জুনিয়র ডাক্তার নই, আমি তাদের সঙ্গে আছি, তারা আমার ছেলের মতন। তারা কতদিন চলবে মানে তাদের মূল দাবিটা, আপনি যদি বিচার না করেন, তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবিটাকে বলা হচ্ছে সিবিআই দেখছে বিচার। 2 নম্বর 3 নম্বর দাবিগুলো কিছুটা মিটিয়েছে, তাও আমি আপনাকে বললাম যে সেটা কিন্তু ঠিকভাবে মেটানো হয়নি। কাউকে এই চেয়ার থেকে ওই চেয়ারে সরিয়ে দেওয়া মানে কিন্তু তার শাস্তি নয়।
আর 4 নম্বর আর 5 নম্বর যে হাসপাতালে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। কপিল সিব্বাল বললেন আর 14 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে 14 দিনের মধ্যে হয়ে গেলে আগামীকালটা তো 14 দিনের মধ্যে পড়ে। অবশ্যই। তার মানে 14 দিন পরে উনি বলছেন আর কিছু হবে না। তাহলে এই 13 দিনের দায়িত্বটা কে নেবে? অতএব এই কথাগুলো টেকে না। জুনিয়র ডক্টরদের যে দাবিগুলো সেগুলো কি আপনার মনে হয় যে অবশ্যই ন্যায্য দাবি সেগুলো? ভীষণভাবে ন্যায্য। আচ্ছা। ভীষণ, এর থেকে ন্যায্য দাবি তো হতে পারে। এটা শুধু জুনিয়র ডাক্তার নয়, এটা আজকে সারা পশ্চিমবাংলার লোক বুঝতে পারছে। মানুষের তা নাহলে আপনি কি মনে করেন, সাধারণত দেখুন ডাক্তারদের সঙ্গে মানুষের একটা দৈরথের ব্যাপার আছে। একদম। একটা মানুষ যদি হাসপাতালে যায়, গিয়ে যদি ডাক্তারকে না পায়, সাধারণত সে রেগে যায়। এইবারে আন্দোলনটা একটা আলাদা জিনিস। লক্ষ্য করেছেন কিনা জানি না, গত 1.5 মাস ধরে প্রায় আন্দোলন হচ্ছে, 38 দিন। দেখেছেন যে জুনিয়র ডাক্তারদের উপর কেউ আক্রমণ করেছে? তার মানে লোকেরা বুঝতে পারছে যে জুনিয়র ডাক্তাররা তাদের হয়ে লড়ছে। এবং এটা আমাদের, এই জন্যই আমি বলছি এটা এখন আর ডাক্তারদের আন্দোলন নয়, এটা এখন জন আন্দোলন, গণ আন্দোলনে পর্যবসিত হয়েছে। এটা ভাবতে হবে। এটা যদি না ভাবেন তাহলে কিন্তু ভুল ভাববেন। এটা ডাক্তারদের আন্দোলন এখন আর নেই। ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছেন ঠিকই, এটা সাধারণ মানুষের কিন্তু আন্দোলন। সাধারণ মানুষ, তা নাহলে সাধারণ মানুষ কবেই পিটিয়ে জুনিয়র ডাক্তারদেরকে কাছ থেকে তুলে দিত। একদম একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। নমস্কার।